আল্লাহু আকবার। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়। জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। বিপ্লবীদের খুন করে চেতনা দমন করা যায় না, হাদির কবর জিয়ারত শেষে জামায়াত আমির। ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা। এবার জুলাই অভ্যুত্থান নিয়েও প্রতারক চক্রের মামলা বাণিজ্য। আদালত থেকে নথি চুরি করে ৩ ভুয়া অভিযোগ। চাঁদাবাজির কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য। বিপর্যয়ের মুখে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। রেলের 4টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে মাত্র একটি। জটলা বাড়ছে বন্দরের আশপাশের এলাকায়। এবং চলন্ত ফেরিতে হঠাৎ চালু হয়ে যায় ট্রাকের ইঞ্জিন। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবল 5টি যানবাহন, 3 জনের মৃত্যু। পরিবারের শোকের মাতম। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। হত্যার মাধ্যমে বিপ্লবীদের আদর্শ ও চেতনা মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও করেন তিনি। সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের দমানোর চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি হাদিকে কোটি প্রাণের বিদ্রোহের আলো হিসেবে অভিহিত করেন। হাদি হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অগ্রগতির সমালোচনা করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তোলেন জামায়াত আমির। যারা বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায় জানালেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণেই তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না এই আজন্ম বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করছে চারদিক। মাথায়, হাতে, বুকে, পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই, দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। আল্লাহু আকবার। দুপুর 2টা 15 মিনিটে শুরু হয় জানাজা। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিকল্পনাকারী হাদিকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
এ সময় শহীদ হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন আপোষহীন এই বীর যোদ্ধা। হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার প্রতি ওয়াদাবদ্ধ হতে জড়ো হয়েছি। হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় হাদিকে বিদায় জানান আগত মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। একজনের বিদ্রোহ ছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর অন্যজন লড়েছেন ইনসাফের জন্যে। সময়, প্রেক্ষাপট আর পথ আলাদা হলেও মৃত্যুর পর একই মাটিতে নীরব সহাবস্থান বিদ্রোহী কবি ও আপোষহীন বিপ্লবীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। সহযোদ্ধারা বলছেন, ইনসাফের পক্ষে লড়াইয়ে ধরেছিলেন প্রাণের বাজি। হাদির কণ্ঠ অনুগত হয়নি ক্ষমতা, লোভ কিংবা ভয়ের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আমাদের সরকার যদি ভালোভাবে কাজ করতো তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু আজকে ঘটতো না। এই আমার হাদি ভাইকে মারে নাই, শুধু বাংলাদেশের মানচিত্র ক্ষত করেছে। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনেকে। বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা। আগামীকাল 5টা-15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি প্রেরণা হয়ে বেঁচে থাকবেন বলেও জানান নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকার কাজ দ্রুতই শেষ হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া একটি গোষ্ঠী মবের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের দিক নির্দেশনামূলক কার্যক্রম চালাচ্ছে বিএনপি। তৃতীয় দিনের কার্যক্রমের উদ্বোধনী শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচনে জনগণের কাছে দলের যে বার্তা দেওয়া দরকার সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, এগুলো জনগণের সামনে তুলে ধরার বিষয় আছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কথাগুলো বলার দরকার একটা গাইডলাইন দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ফেরার দিনের লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেবে। যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। লক্ষ লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা
জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোপীবাগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। 25 ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। আর্থিক খাতে জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর 2025। বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ আদায় ও আমানতকারীদের ব্যাংকে ফেরানো। রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। এলাকাভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত ঢাকা 10। রাজধানীর অন্যতম আধুনিক আসন হিসেবে পরিচিত হলেও জলাবদ্ধতা, মাদক আর কিশোর গ্যাংয়ে বিপর্যস্ত এলাকার মানুষ। তাদের প্রত্যাশা, নিরাপদ জনপদ গঠনে ভূমিকা রাখবে নির্বাচিত জনপ্রতিনিধি। আসনটিতে বিএনপির শেখ রবিউল আলম, জামায়াতের জসিমউদ্দিন সরকার এবং স্বতন্ত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যে হতে পারে নির্বাচনী লড়াই। নুরুল আলম নয়ন এবং জাকারিয়া জয়ের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। ঢাকা 10। ধানমন্ডি কলাবাগানের ঝা তকতকে সড়ক আর সুউচ্চ ভবন দেখলে মনে হতে পারে আসন জুড়ে রয়েছে উন্নত নাগরিক সুবিধা, আর এটি পুরোই বাসযোগ্য জনপদ। কিন্তু ধানমন্ডির মূল সড়ক পেরিয়ে আবাসিক এলাকা কিংবা অলিগলিতে গেলেই চোখ ছানা বড়া। ঢাকার আর 10টা এলাকার মতোই নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 10-এর বাসিন্দারাও। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ আর কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত আসনটির বড় অংশই রয়েছে অবহেলায়। ঢাকা 7 এবং 2, এরপর এবার ঢাকা 10-এ যুক্ত হয়েছে কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড। তীব্র গ্যাস সংকট, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে জর্জরিত এই এলাকার মানুষ। ধানমন্ডির আসনে যুক্ত হয় এবার এলাকার উন্নয়নের আশা বাসিন্দাদের। ময়লা জৈমা পানি উঠে যায় রাস্তায়, মানুষ হাঁটতে, নমাজ পড়তে যাইতে অনেক কষ্ট। রাতে 3টা বাজে একটু আহে, আবার 1 ঘন্টা খানি একটু থাকে, আবার জায়গা আর তামান দিন গ্যাস থাকে না। যেরকম উন্নয়ন বা সেবা ধানমন্ডির লোকেরা পায়, ঠিক ওরকম সেবা যেমন আমরাও পাই। নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান সহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠের সংকট সহ রয়েছে নানান সমস্যা। প্রার্থীদের নজরে এসব সমস্যা তুলে ধরছেন ভোটাররা। এলাকাতেও খেলাধুলার মাঠ নেই, তো অবশ্যই আমাদের একটা খেলাধুলার মাঠ প্রয়োজন। জলবদ্ধতাকে প্রধান কারণ দেখিয়ে সমাধান করার জন্য আমরা এই আসনে যে নির্বাচিত হবে তার কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। এই ধরনের প্রতিনিধিত্ব চাই আমরা। আসনটিতে বিএনপি প্রার্থী করেছে শেখ রবিউল আলম রবিকে, দাঁড়িপাল্লার প্রার্থী জসিমউদ্দিন সরকার। অন্যদিকে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে জুলাই গণঅভ্যুত্থানের নেতা, সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মূলত এই 3 প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হতে পারে আসন্ন নির্বাচনে। এবি পার্টি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের প্রার্থীও আছেন আসনটিতে। প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। সুখে দুঃখে ভোটারদের পাশে থাকার কথা বলছেন আসিফ মাহমুদ। মাদক, কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। অন্যদিকে নিরাপদ ও পরিচ্ছন্ন এলাকা গড়তে সব সংস্থার সঙ্গে সমন্বয় করার কথা বলছেন বিএনপি প্রার্থী। চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পৃহাকে বাস্তবায়ন করাটাই হবে অন্যতম লক্ষ্য। এই আসনের জনগণের সকল সমস্যা নিয়ে স্পেসিফিক ভাবে এবং বিস্তারিতভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করব। ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকরণ করার প্রয়োজন আছে। মাদকের প্রভাবে এলাকা, মহল্লা, ইভেন পরিবার লেভেলও মানুষ খুব অতিষ্ঠ। এই বিপদগামী গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে কোনো আশার কিছু তারা শুনতে পায়নি, আমরা আশারও দেখিয়েছি। লেক অঞ্চলটা অনিরাপদ, অপরিচ্ছন্ন, এটাকে আরেকটু ব্যবহার উপযোগী করা। খেলার মাঠগুলি এখনো পর্যন্ত পরিত্যক্তের মতো হয়ে আছে, আবার কিছু কিছু মাঠ হচ্ছে কিছু কিছু মানুষ কুক্ষিগত করে রেখেছে, সেগুলি ব্যাপারে আমি কনসার্ন আছি। 3,88,000 ভোটারের জনপদে রয়েছে বড় কাপড় এবং চামড়াজাত পণ্যের বাজার, ঢাকা কলেজ, বিজিবি হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ প্রতিনিধি চান ঢাকা 10-এর ভোটাররা। প্রত্যাশা মাদকমুক্ত, ব্যবসা বান্ধব, নিরাপদ জনপদ। আর এসব বিবেচনায় নেই 12ই ফেব্রুয়ারি যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে অপেক্ষায় এই এলাকার মানুষ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
উত্তরের জেলা গাইবান্ধা স্বাদে ভরা মিষ্টির রসমঞ্জরির জেলা নামে পরিচিত হলেও উন্নয়নের মানচিত্রে পিছিয়ে এই জনপদ। শিল্প কারখানা, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সব খাতেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত জেলার মানুষ। বন্যা আর নদী ভাঙনের স্থায়ী হুমকির মাঝেও ব্যাপক চরাঞ্চল জুড়ে লুকিয়ে রয়েছে কৃষি ও পর্যটনের বিপুল সম্ভাবনা, যার সঠিক বিকাশ ঘটেনি এখনো। বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রায় 22 লাখ ভোটারের এ জেলার অর্থনীতির প্রধান স্তম্ভ কৃষি। তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘর নদীর চরের উর্বর কৃষি জমিতে বিভিন্ন ফসলের ব্যাপক উৎপাদনের কারণে অনেকে গাইবান্ধাকে ভুট্টা মরিচের জেলা বলেও চেনেন। এ জেলা কৃষি ও রসমঞ্জরির জন্য যেমন পরিচিত, তেমনই পরিচিত উন্নয়ন বঞ্চনার কারণে। পুরো জেলায় নেই কোনো কৃষিভিত্তিক বা ভারী শিল্প কারখানা। একসময় হাজারো শ্রমিকের জীবিকা প্রদানকারী রংপুর চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ। বিভিন্ন আন্দোলন, সভা, মানববন্ধন কিছুই খুলে দিতে পারেনি বহু বছরের এ শিল্প প্রতিষ্ঠানটি। শুধু মিলেছে আশ্বাস। কৃষি উৎপাদন যতই হোক, যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা গাইবান্ধার সবচেয়ে বড় সংকট। গ্রামীণ কাঁচা রাস্তা, ভাঙা ব্রিজ আর নদীপথ নির্ভর চলাচল সব মিলিয়ে প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শেষ নেই। জেলার ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু বা টানেলের দাবি বহু দশকের পুরনো, হয়নি স্বপ্ন পূরণ। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাও পিছিয়ে উত্তরাঞ্চলের এ জেলা। একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি ওঠে বারবার, কিন্তু জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি আজও। গাইবান্ধা জেলায় শিল্প, শিক্ষা, চিকিৎসা সব দিক থেকে পিছিয়ে আছে। যখনই ইলেকশন আসে নেতারা আশা দিয়ে যায়, কিন্তু ভোটের পরে ওনারা স্বার্থ হয়ে গেলে আর এদিকে ঘুরেও তাকায় না। অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের যদি রাস্তাটা উন্নয়ন করা হয় আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমাতে পারবো। যুব সমাজের কর্মসংস্থান বাড়াতে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা এসেছিল কয়েক বছর আগে। সাইনবোর্ড ঝুলেছে, কিন্তু জমির মালিকানা নিয়ে সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে বিরোধে ঝুলে আছে এর বাস্তবায়ন। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। সেই জায়গায় উন্নয়ন সঠিকভাবে এগিয়ে নিতে হলে এই বিভিন্ন যে দপ্তরগুলো আছে সরকারি, একসাথে সমন্বিতভাবে এই কাজটাকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ বঞ্চনার শিকার এ জেলার শিল্পায়ন, কৃষি, যোগাযোগ, পর্যটন সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ না হলে এ জেলার স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে জানান উন্নয়ন কর্মীরা। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্রেই গাইবান্ধাবাসীর দীর্ঘ অপেক্ষা উন্নয়ন। কৃষির অপার সম্ভাবনা, চরাঞ্চলের মানুষের অবদান আর পর্যটনের বিশাল ক্ষেত্র সুপরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে বদলে যেতে পারে এ জেলার চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রার্থীও ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। সুজয় দাস ও সুমন হাসানের ছবিতে অপূর্ব অপর রিপোর্ট। চায়ের দোকানে রাজনীতির আলাপ, কেননা ইস্তেহার ঘোষণার মধ্য দিয়ে চলতে শুরু করেছে নির্বাচনের ট্রেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার 6টি আসনই এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাসও। মানুষ যাতে শান্তিতে নিরাপদে ঘুমাইতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে, সেটা আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি। পরিবর্তিত বিশ্বে এক নতুন প্রেক্ষিত তৈরি হয়েছে। এই নতুন প্রেক্ষিতের মধ্যে কি কি সম্ভাবনা তৈরি হয়েছে দেশ, জাতি, জনগণের জন্য, তাকে খুঁজে বের করে সেই অনুযায়ী আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব। কোলার গ্যাস দিয়ে বরিশালে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল তৈরি করে কর্মসংস্থানের যে বিষয়টি, সেটিকে আমরা সর্বপ্রথম গুরুত্বের জায়গায় সবসময় রেখেছি, আন্দোলনের মধ্যেও রেখেছি এবং নির্বাচিত হলে আমাদের কর্মসূচির মধ্যেও সেটি থাকবে। উঠান বৈঠক, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুর্নীতি মুক্ত মানুষ তারা দায়িত্ব পালন করবে, যারা দেশ গঠনের অঙ্গীকারী হবে তাদের প্রধান অঙ্গীকার। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আল্লাহর রহমতে
তারা যা চিন্তা করছে তার বাহিরেও সফলতা ইনশাল্লাহ জনগণ পাবে। সকল স্তরের যে সমস্যাগুলোকে আমরা অ্যাকোমোডেশন করে একটা আধুনিক মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাছিয়াট উপজেলা হিসেবে রূপান্তরিত করার জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করব। দক্ষিণের জনপদের সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। কোন দলের কে প্রার্থী, কেমন মানুষ তিনি, অতীতের রেকর্ডই বাকি, এ নিয়েই শলা পরামর্শে মত্ত ভোটাররা। স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হোক, শিক্ষা খাতে কোনো দুর্নীতি থাকবে না, অবাধ কর্মসংস্থান থাকবে, দেশের উন্নয়নের জন্য যে সরকার আসবে এই ধরনের একটা সরকার চাই। রাস্তাঘাট, পোল ঘাট করিয়ে টরিয়ে দেয়, যেন মানুষকে যেন দমন করিয়ে দেয়, মাদক বাড়িয়ে গেছে। দালাল মুক্ত অল্প পয়সায় যে ভালো চিকিৎসা নিতে পারি, কাঁচা রাস্তাগুলা একটু উন্নত হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে বরিশালের 6টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 23 লাখ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আবেই সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত যেই কন্টিনজেন্ট, সেখানে শহীদ যেই 6 সেনা সদস্য তাদের মরদেহ গতকাল বাংলাদেশে আসে এবং এরপরেই কিন্তু তাদের গতকাল ঢাকার যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ যে সিএমএইচ, সেই সিএমএইচের হিমঘরেই তাদের মরদেহ রাখা হয় এবং আজকে যেই সর্বশেষ আনুষ্ঠানিকতা অর্থাৎ রাষ্ট্রীয় যে মর্যাদা, সেই মর্যাদার যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা সংযুক্ত হয়েছি ঢাকা সেনানিবাসের সেন্ট্রাল মসজিদ থেকে। এখানে এই মুহূর্তে যদি বলি যে 6 সেনা সদস্য তাদের মরদেহ এখানে আনা হয়েছে এবং এখানে প্রস্তুতিমূলক একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আর রাত সকাল 9টার দিকে জানাজা সহ যে মূল আনুষ্ঠানিকতা সেটি হতে পারে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যদি একটু জানাই, এই যে আজকে যে শ্রদ্ধাঞ্জলি যে বিষয়টি, সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা, পাশাপাশি সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এখান থেকেই মূলত তাদের নিজ নিজ জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যে হেলিকপ্টার রয়েছে, ঠিক সেই হেলিকপ্টার যোগেই তাদেরকে তাদের নিজ নিজ জেলায় পাঠানো হবে এবং সেখানেও আরও এক দফা যে বাহিনীর রীতি অনুযায়ী যে রেওয়াজ রয়েছে সেই অনুযায়ী তাদেরকে তাদের জেলায় দাফন করা হবে। এই তথ্যটুকু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে জানতে পেরেছি। একটু পেছনে ফিরতে চাই, আপনারা জানেন যে গত 13ই ডিসেম্বর সুদানের আবেই সীমান্তে যখন এই শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন, তখন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় এই 6 সেনা সদস্য নিহত হন এবং এছাড়াও 8 শান্তিরক্ষী গুরুতর আহত হন, যদিও তারা এখন বেশ শঙ্কামুক্ত। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা সেনানিবাসে। জুলাই হত্যা মামলার নথি চুরি করে দায়ের হয়েছে 3টি ভুয়া মামলা, এমন অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথা জানিয়ে সাক্ষ্য দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীর মন্তব্য, শুরু থেকেই জুলাই আগস্ট আন্দোলনের মামলার দায়িত্ব সরকারিভাবে নেওয়া হলে সুযোগ পেত না এসব অসাধু চক্র। হয়রানি বন্ধ করতে গণ অভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। লোকজন আসছে গাড়ি নিয়ে, আইসা বলতেছে যে এই যে মামলা হয়েছে, মামলার উকিলের সাথে যোগাযোগ করলে বা এটা তদন্ত হইতেছে, তদন্তকারী লোকের সাথে যোগাযোগ করলে টাকা পয়সা দিলে এই মামলা থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারব। জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের এমন অভিযোগ ওঠে আদালতের এক শুনানিতে। সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বাহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযোগের সত্যতা খুঁজতে ঘটনাস্থলে সময় সংবাদ। মামলার পর বাড়ি ছাড়া আসামিরা যোগাযোগ করলে জানান টাকা হাতানো ও ব্যক্তিগত শত্রুতা সহ বিভিন্ন উদ্দেশ্যে মামলা করা হয়েছে। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, ওটা উদ্ধার করার জন্য কি বলছে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, ওর নামটা আমি মামলা দিয়ে দিই। আমার কাছে বলে গেছে এই উকিলের সাথে কথা বললেই, যোগাযোগ করলেই 2 লাখ টাকা দিলেই এই মামলা থেকে নাম কেটে দিবে। জুলাই গণ অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল হত্যার মোট 3টি মামলা করা হয়। আইনজীবীরা বলছেন একটি চক্র মামলাগুলোর দলিল দস্তাবেজ আদালত থেকেই সংগ্রহ করে।
পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে করা হয় মামলার আবেদন। জিয়ার শাখার থেকে আমি যদি বলি এই মামলাটার কপি আমাকে দেন বা আমার ফটোকপি লাগবে, আমি ওইখান থেকে ওনারা আমার ফটোকপি দেবে, ওইখান থেকে ফটোকপিটা নিয়ে আমি শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটটা আমি নেব, নেওয়ার পরে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আরেকটা মামলা করে। অভিযুক্ত 3টি মামলারই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র দিয়ে মামলা দায়েরের জন্য তার কাছে ব্যাখ্যা চান আদালত। এরকম লোক বাংলাদেশে একজন বলতে পারবে ওটা তো মামলাই আদেশ হয়নি। আমাদের জায়গা থেকে আমি মামলা করছি, তো বাদী উপস্থিত হইতে হওয়ার পরে মামলা খারিজ করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সকল মামলা সরকারের পক্ষ থেকে দায়ের হলে প্রতারক চক্রের উত্থান হতো না বলে মন্তব্য সিনিয়র আইনজীবীর। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি সঠিক তথ্য নিয়ে মামলা করা হতো তাহলে আজকে এই চাঁদাবাজিটা চলতো না। প্রত্যেক এলাকায় কারা কারা খেলতেছে, কারা কারা মামলা দিচ্ছে, এরা সবাই ওপেন সিক্রেট। এটা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনের মামলা ও গ্রেফতারের বিষয়ে তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই সিলেটের আদালত পাড়ায়। সিসি ক্যামেরার অভাবে কঠিন হয়ে পড়ছে অপরাধী শনাক্ত। এ বিষয়ে গণপূর্ত বিভাগকে চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ ভবন নিয়ে আদালত পাড়া। প্রতিদিন নানা বিষয়ে চলে বিচার কাজ, অথচ একাধিক গুরুত্বপূর্ণ ফ্লোরে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা। সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিংয়ের নিচ তলায় রয়েছে মাত্র একটি সিসি ক্যামেরা। কোর্টের মূল গেটে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা থাকলেও নেই ক্যামেরা। সেখানে লোহার বাক্সে বেঁধেছে পাখির বাসা, অথচ দেখার কেউ নেই। এই অবস্থায় আদালতে হাজির হওয়া আসামি, আইনজীবী ও বিচারপ্রার্থী, এমনকি দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরাও থাকছেন ঝুঁকিতে। সিঁড়ির পাগুলা কিন্তু চোরের খুলে নিয়ে গেছে, আমাদের লিফটের ফ্যান নিয়ে গেছে। এখানে মূলত যারা বিচারপ্রার্থী আসেন বা যে সমস্ত আসামিদেরকে নিয়ে আসা হয়, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় হামলা এবং এমনকি গণমাধ্যম কর্মীরাও এই আসামি পক্ষের দ্বারা হামলার শিকার হয়েছেন। এই কোর্টাঙ্গনে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা থাকে, তাইলে আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং বিচারপ্রার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। নতুন ক্যামেরা স্থাপন এবং পুরানো মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ আদালত সংশ্লিষ্টদের। বিভিন্নমুখী অপরাধ প্রবণতা এইগুলাকে আইডেন্টিফাই করার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা শুধু আদালত অঙ্গনে না, গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ জায়গাতে, এরপরে গুরুত্বপূর্ণ মার্কেটে এগুলো পর্যাপ্ত পরিমাণে স্থাপন করা দরকার। চিঠি লেখা হয়েছে আমাদের গণপূর্ত অধিদপ্তরে, আবার সিটি কর্পোরেশনে এই বিষয়গুলো চেয়ে পুলিশকেও বলা হয়েছে আরও ক্যামেরা বাড়ানোর জন্য। তো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আদালত এলাকায় অন্তত 12টি সিসি ক্যামেরা নষ্ট। নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার বিকল্প নেই, তাই আদালত পাড়ায় নতুন ক্যামেরা স্থাপন এবং এর রক্ষণাবেক্ষণ করার দাবি জানিয়েছেন বিচারপ্রার্থী এবং সচেতন নাগরিকরা। সিলেট কোর্ট প্রাঙ্গণ থেকে অপু বণিক, সময় সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার 1884 আসনের বিপরীতে 7টি ইউনিটে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 2,19,399 শিক্ষার্থী। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষায় মূলত 2,19,842 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আজকে প্রথম দিনের যে পরীক্ষা সেটি সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং এই সি ইউনিটের পরীক্ষায় প্রায় 46,000 শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং 6টি ভাগে বিভক্ত হয়ে, অর্থাৎ 6টি শিফটে এই শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। প্রথম যে 3 শিফট রয়েছে 9টা থেকে শুরু হবে, বেলা 12টা 10 পর্যন্ত এই 3 শিফটে মেয়ে শিক্ষার্থীরা অর্থাৎ নারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং বাকি যে 3টি শিফট সেই 3 শিফটে ছেলে শিক্ষার্থীরা অর্থাৎ দুপুরের পর থেকে 4টা 15 পর্যন্ত ছেলে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবেন। জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত যে আসন রয়েছে 1,842টি আসন রয়েছে, তার বিপরীতে 119 জন শিক্ষার্থী, অর্থাৎ একটি আসনের বিপরীতে 119 জন শিক্ষার্থী সার্বিকভাবে যুদ্ধে লড়বেন এবং সেই মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু নির্দেশনা জারি করেছেন যে পরীক্ষার সময় অবশ্যই যে OMR ফর্ম রয়েছে সেই ফর্ম কালো কালি দিয়ে বৃত্ত ভরতে হবে। একই সাথে
সেই ফর্মের উপরে অবাঞ্ছিত লিখা কিংবা ভাঁজ করা যাবে না, স্টাপলার মারা যাবে না। একই সাথে পরীক্ষার হলে ডিভাইস সহ ঘড়ি অথবা মোবাইল অন্য কোনো কিছু সঙ্গে নেওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে এবং সেই সময়ের মধ্যেই তারা সেই ফর্ম জমা দিবেন এবং পরবর্তীতে বেরিয়ে আসবেন। একই সাথে বলা হয়েছে যে পরীক্ষার সময় যে হলের ভিতরে সময় দেখার জন্য ঘড়ির ব্যবস্থা রাখা হয়েছে, সুতরাং ঘড়ি বা অপ্রয়োজনীয় যে সমস্ত ডিভাইস রয়েছে সেগুলো নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। জানিয়ে রাখতে চাই, আজকে সি ইউনিটের পরীক্ষায় 4টি শিফটে মূলত প্রায় 40,000 শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশ নেওয়ার জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু হলে প্রবেশ করছেন। তো মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা আজ থেকে যেটি শুরু হলো সেটি 10 দিন ব্যাপী চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকালের সময় আরও থাকছে ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের, আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদেরও পাশে যান জেলেনস্কি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত 8 জন। চীন থেকে প্রতি বছর প্রায় 2.5 লাখ কোটি টাকার পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটির অর্থে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অথচ আর্থিক লেনদেনে দেশে নেই কোনো চীনা ব্যাংক। এতে আমদানিতে কয়েক ধাপের মুদ্রা পরিবর্তনে ব্যয় বাড়ছে ব্যবসায়ীদের। এমন প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশের দুর্বল কোনো ব্যাংক কিনে নিতে চায়না দূতাবাসের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না মেম্বার। অর্থনীতিবিদরা বলছেন, চীনা ব্যাংক থাকলে সহজ হবে লেনদেন, চাপ কমবে ডলারের ওপর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্বের যে দেশ থেকেই পণ্য আমদানি করা হোক না কেন, বাংলাদেশকে সংশ্লিষ্ট দেশের পণ্য কিনতে হলে প্রথমে টাকা থেকে ডলার, ডলার থেকে সংশ্লিষ্ট দেশের মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়। এতে বিভিন্ন চার্জ সহ ব্যয় বাড়ে একাধিকবার। দিন শেষে যার প্রভাব পড়ে পণ্যের মূল্যে। সবচেয়ে বেশি ব্যয় বাড়ে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক দেশের পণ্য কিনতে। এর মধ্যে মোট আমদানির 25% আসে চীন থেকে। রয়েছে বিনিয়োগ, বাণিজ্য, চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের একক বৃহত্তম অংশীদারিত্ব। কিন্তু আর্থিক লেনদেনে বাংলাদেশে নেই কোনো চীনা ব্যাংক। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। যারা আমদানি করে চায়না থেকে, তাদের একটা লেনদেনের একটা ভালো সুযোগ সুবিধা তৈরি হবে। আর নাম্বারটি হলো যে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে, আপনি জানেন যে চায়নাদের সাথে বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো যে লেনদেন এবং যে আদান প্রদান এবং ফান্ডিংগুলো, এগুলো নিয়ে গভর্নমেন্টের একটা ভালো সুবিধা হবে। প্রেক্ষাপট যখন এমন, তখন ভিন্ন চিন্তা করছে বাংলাদেশ চায়না চেম্বার। সভাপতি জানান, দুদেশের বাণিজ্য সহজ করতে বাংলাদেশের যে কোনো একটি দুর্বল ব্যাংক কিনে নিতে পারে চীন। এছাড়া কারিগরি দক্ষতা বিনিময়ের প্রস্তাবও দিয়েছে চেম্বার। এলসি করতে আমার সরাসরি যাবে, এখানে এলসিতে 1% আমার খরচ কমবে। দ্বিতীয়ত এক্সচেঞ্জ রেট যদি আপনি ফিক্স আপ করে দেন। আরেকটা আমি বলছি, একটা ব্যাংক যে আমাদের যে 20টা ব্যাংকের অবস্থা খারাপ, এখান থেকে একটা খারাপ ব্যাংকে তারা কিনে নিতে পারে। আমি মাস্টার্স করছি, বিএসসি করছি, বিকম করছি, এটা করছি, কোনো আউটপুট নাই। আমি চাচ্ছি, আমি চাইনিজ অ্যাম্বাসেডর সাহেবকে বলেছি যে আপনারা আমাদের এখানে 20টা পলিটেকনিক্যাল স্কুল করে দেন। চীন বাংলাদেশে ব্যাংকিং চালু করলে ব্যবসায়ীরা উপকৃত হবে বলছেন অর্থনীতিবিদরা। চাইনিজ ব্যাংক যদি এখানে থাকে এবং তারা যদি আমাদের ন্যাশনাল রেগুলেশনের চেয়েও বেটার রেগুলেশনে মূলধন দিতে পারে, তাহলে আমাদের হয়তো একটা মুক্তির উপায় হবে। 2024-25 অর্থ বছরে চীন থেকে বাংলাদেশ আমদানি করে $16.63 বিলিয়ন পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হয় $715.37 মিলিয়ন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতকে রাজনীতিকীকরণের চরম ফলাফল আর জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর 2025। একদিকে কার্পেটের নিচে থাকা 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, অন্যদিকে আমানতকারীদের আমানত ব্যাংকে ফেরানো নিশ্চয়তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাধা বিপত্তি পেরিয়ে রাষ্ট্রের অধীনে হয়েছে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সূচনা। বিনিয়োগ মন্থরতায় বেসরকারি খাতে ব্যাংকের ঋণ বিমুখিতা আর রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। এই প্রথম সরকারের ঝুলিতে যুক্ত হয়েছে একটি ইসলামী ব্যাংক। একই সাথে 5টি ইসলামী ব্যাংকের অবসায়নও ঘটেছে। বছরের সবচেয়ে আলোচিত ব্যাংকটি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করে। 75 লাখ আমানতকারী আর 1,47,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপ নিয়ে। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই।
রাজনৈতিক বিবেচনায় ছাড় দেয়ায় বছর শেষে 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বিব্রত ব্যাংক খাত। দুদফায় বিশেষ নীতি সহায়তায় ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটাতে ও নির্বাচনী ছাড়পত্র পেতে হাজার খানেক রাজনৈতিক ব্যক্তি, শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের দুয়ারে। ফলে খেলাপি অর্থ ব্যাংকে ফেরানোর দৌড় নতুন বছরে ব্যাংকগুলোকে পরীক্ষায় রাখবে। এস আলম সহ খেলাপিদের সম্পদ জব্দ করা ও অর্থ পুনরুদ্ধারের চ্যালেঞ্জের সাথে যোগ হবে পাচার হওয়া অর্থ ফেরত আনার চ্যালেঞ্জ। এদিকে সংস্কারের মৌসুম জুড়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। 10.89% দিয়ে শুরু হওয়া মূল্যস্ফীতির বছর শেষ প্রান্তে দাঁড়ায় 8.29%। সুদের হারের কঠোরতা ও রাজনৈতিক সরকারের অপেক্ষার ফলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেটে ছিল টানা পতনমুখী। 2025-এ ব্যাংক খাতের ধারাবাহিকতা এগিয়ে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা। ফলে বাজারে ডলারের তারল্য বেড়ে যাওয়া ঠেকাতে $2.87 বিলিয়ন তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ ছাড়িয়ে যায় $27.87 বিলিয়ন। 2025-এ এসএমই খাতে ঋণ ছাড়ে লক্ষ্য পূরণ করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। ফলে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোকে মাইক্রোক্রেডিটের সক্ষমতার পরীক্ষায় ফেলে দিবে নিঃসন্দেহে। চলতি বছর সীমিত ও নিয়ম রক্ষার বাজেটের অর্থ যোগানে ব্যাংক ঋণ কমিয়ে ট্রেজারি বন্ডে ঝুঁকেছে সরকার। তবে নতুন সরকার আসলে পাওয়া যাবে প্রত্যাশিত IMF-এর 2 কিস্তি। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংকের সংকটকালীন পুনরুদ্ধার বা অবসানের প্রক্রিয়া সহজ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 ও আমানত বীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ করার সিদ্ধান্ত নেওয়া হয় আমানতকারীদের স্বার্থে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রেলওয়ের ইঞ্জিন সংকটে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। প্রতিদিন 4টি ইঞ্জিনের মাধ্যমে অন্তত 200 কন্টেইনার পরিবহনের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এ অবস্থায় কমলাপুর আইসিডিগামী কন্টেইনারের জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায়। আর এতে নানামুখী জটিলতায় পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। সাক্ষর টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট এড়াতে পর্যাপ্ত র্যাকের পাশাপাশি 4 থেকে 5টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেনারটা ডেলিভারি নিতে পারে না। তো সেজন্য আমরা রেল কর্তৃপক্ষকে বারবার পত্র দিয়ে যাচ্ছি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রুটে অন্তত 200 কন্টেনার পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও তা কোনোভাবেই 50টির বেশি হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে CGPY সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। একদিকে রেলপথে কন্টেনার ডেলিভারিতে 6 থেকে 7 দিন সময় লাগছে, অন্যদিকে সড়ক পথে কন্টেনার পরিবহন বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। এই নিয়ে চরম বেকায়দা রয়েছে রেলওয়ে পরিচালন বিভাগ। কন্টেনারের ফ্লোয়ের কারণে এই যে বলছে যে ইঞ্জিন জট, কন্টেনারের জট লেগে আছে, আসলে তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সে হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে ধলেশ্বর নদীতে ফেরি থেকে পড়ে ট্রাকসহ 5টি যানবাহন ডুবে গেছে। ঘটনায় মারা গেছেন 3 জন। পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর ফেরিঘাট।
শনিবার রাতে ফতুল্লার বক্তাবলীর পূর্ব পারের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিল একটি ফেরি। মাছ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। চলতে শুরু করলে ট্রাকটি সহ দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে তলিয়ে যায়। এ সময় অধিকাংশ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন প্রবাসী মাসুদ, ভ্যান চালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী রফিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফেরির নিচ থেকে একে একে উদ্ধার করা হয় নিখোঁজ স্বাধীন ও প্রবাসী মাসুদের লাশ। দুইজন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। দুইজনকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। মাসুদকে ফেরির প্রপেলারের সাথেই পাওয়া গেছে, আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের গ্রাফি আছে ওতে উদ্ধার করেছে। 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আরা সাদিককে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নিউরোসায়েন্স হাসপাতালে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেত্রী হোসনে আরা, তাকে আটক করতে মিরপুর মডেল থানার 2 জন পুলিশ সদস্য সহ আমাদের রানা খান এবং রফিক মিন্টুর নেতৃত্বে 5 জন গিয়েছিলেন। সেখানে আমাদের একজন নারী নেত্রীও ছিলেন, পিসি কামাল এবং হারুন রশিদ করে। তাদের 2 জনের নেতৃত্বে 10-12 জন রড, জিআই পাইপ সহ অতর্কিতভাবে পুলিশের সামনেই হামলা করে এবং সেখানে একজন পুলিশ সদস্যর গায়ে আহত হন। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ এই 4 পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনের অবস্থান শক্ত করতে 90 বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায়, এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ। মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান, 2026-27 সালে 90 বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। 26 ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 12তম আসর। ঢাকায় না পারলেও ম্যাচের দিন সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করবে গভর্নিং কাউন্সিল, যার কারণে পরিবর্তন হয়েছে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময়। 2টার পরিবর্তে 3টায় মাঠে গড়াবে সিলেট ও রাজশাহীর ম্যাচ, আর 7:45টায় শুরু হবে নোয়াখালী ও চট্টগ্রামের খেলা।
নতুন বোর্ড, বিপিএলে নতুন গভর্নিং কাউন্সিল। কথা ছিল হোম অফ ক্রিকেটে জমকালো আয়োজনে হবে 12তম আসরের উদ্বোধন, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো না। তবে ঢাকায় না পারলেও সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থাকবে নানা আয়োজন। 26 ডিসেম্বর সিলেট থেকেই শুরু হবে বিপিএল এর নতুন আসর। প্রথম ম্যাচ খেলবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। তবে 2টার পরিবর্তে সে ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা 3টায়। এর আগে সোয়া 2টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। হাতে সময় মাত্র 30 মিনিট। এ সময়ের মধ্যেই নাচে গানে দর্শকদের কিছুটা আনন্দ দিতে চায় গভর্নিং কাউন্সিল। ছোট পরিসরে হতে পারে কনসার্টের আয়োজনও। গান গাইতে দেখা যেতে পারে দেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানকে। এছাড়া সিলেটের স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। প্রথম দিন বিকেলের ম্যাচেরও সময় পরিবর্তন করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 7:45। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের সিলেট পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে বিপিএল এর ম্যাচ। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে 250 টাকা। সিলেটে ক্লাব হাউসের টিকিটের দাম 600 টাকা। সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। এবারের বিপিএলে মোট 12 ম্যাচ হবে চায়ের দেশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 2 জানুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী 5 জানুয়ারি থেকে। সেখানেও হবে মোট 12 ম্যাচ। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আল্লাহু আকবার। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়। জানাজায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। বিপ্লবীদের খুন করে চেতনা দমন করা যায় না, হাদির কবর জিয়ারত শেষে জামায়াত আমির। ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা। এবং এবার জুলাই অভ্যুত্থান নিয়েও প্রতারক চক্রের মামলা বাণিজ্য। আদালত থেকে নথি চুরি করে 3 ভুয়া অভিযোগ। চাঁদাবাজির কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রাইসা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়ের।